नमस्कार बंधुरा नलेज एकाडेमीते आपनादेर सबाइके स्वागत जानाई। आमी साग्निक सुंदर आपनादेर बंधु ओ लाइफ कोच। तो आमी देखछिलाम विगत कयेकदिन धरे अनेकेई आमाके फोन करछेन। पीएससी क्लार्कशिप परीक्षा हওয়ার आगे तो फोन करेछिलेन, परीक्षा हওয়ার पर बेशिरभाग सबाई फोन करछेन जे पीएससी क्लार्कशिपेर डेसक्रिप्टिवेर आमी कोनो बैच शुरू करछि किना। আমি দেখলাম যে আপনারা আমার 2019 সালে রিলিজ করা পিএসসি ক্লার্কশিপের যে সমস্ত ভিডিওগুলো ছিল ট্রান্সলেশন প্রেসি ইত্যাদি প্রভৃতির সেগুলো দেখেই বেশিরভাগ আমাকে ফোন করছেন। আমি এখানে স্পষ্ট একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আমি কিন্তু ডব্লিউবিসিএস ছাড়া অন্য পরীক্ষার পেইড ব্যাচ কখনো শুরু করিনি আর এখনো করি না। তো সেই কারণে এই সমস্ত পরীক্ষাগুলোর কোনো স্পেশাল ব্যাচ আমার কাছে নেই। তবে আমি দেখলাম যেহেতु ওই ভিডিওগুলো এখনও বহু মানুষ দেখছেন, পিএসসি ক্লার্কশিপ ট্রান্সলেশন বললে আমার ভিডিওগুলোই বেশিরভাগ সবার সামনে আসে, সেই কারণে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ঠিক আগের মতন আপনাদের জন্য যতটুকু আমি ট্রান্সলেশন বা প্রেসি বা রিপোর্ট রাইটিং ইত্যাদি প্রভৃতি পারি সেগুলো আমি প্রোভাইড করতে পারি সম্পূর্ণ ফ্রিতে আমার এই ইউটিউব চ্যানেলে। এবং সেই কারণে আমি আজ 2024 যে ক্লার্কশিপ তার জন্য প্রথম একটা ডেসক্রিপটিভ ক্লাস দিতে চলেছি, যার ম্যাটেরিয়ালও আপনারা পেয়ে যাবেন আমার অ্যাপ গুগল প্লে স্টোরে আছে সাগ্নিক একাডেমি নামে। সেই অ্যাপে গেলে আপনারা যদি রেজিস্টার করেন তাহলে তার আউটার ব্যাচে অল নোটসের মধ্যে গেলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এবং এটাই শেষ নয়, এরপরে আমি আরও কিছু ক্লাস আনবো যাতে আপনাদের কিভাবে ট্রান্সলেশন করতে হয়, কিভাবে রিপোর্ট লেখা যায় ইত্যাদি প্রভৃতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় এবং আপনারা যাতে নিজে নিজে লিখতে পারেন। দেখুন, হুবহু কমন যদি কেউ দিতে পারে, যেমন আমার একটা প্রেসি ডব্লিউবিসিএস মেন্সে একবার হুবহু কমন এসেছিল। এমনকি এর আগের বার যখন ক্লার্কশিপ হয়েছিল 2019 সালে, তখনও আমি যে টপিকগুলো রিপোর্ট রাইটিং বা ইত্যাদি প্রভৃতি লিখিয়েছিলাম সেগুলো টপিক মেনটেন করে এসছিল, কিন্তু তার মানে এই নয় যে প্রতিবারই সেটা আসবে। এবং সেই উদ্দেশ্যে কারো ক্লাস দেখা উচিত নয়, কারোর কাছে পড়া উচিত নয়। আমরা ট্রান্সলেশনের ক্লাস বা প্রেসি ক্লাস বা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস এগুলো দেখব কেন? যাতে আমরা নিজেরা করতে পারি। সুতরাং আমি এই ক্লাসগুলোই চেষ্টা করব এমনভাবে শেখানোর যাতে আপনারা নিজেরা লিখতে পারেন। আমার ট্রান্সলেশন দেখে যদি আপনারা নিজে বাড়িতে প্র্যাকটিস করতে না পারেন বা লিখতে না পারেন তাহলে আমার এই ক্লাসের কোনো অর্থ নেই, আমার শেখানোরও কোনো অর্থ নেই। তো সেই কারণে আমি এই সেশনগুলোয় এমনভাবে শেখানোর চেষ্টা করছি যাতে আপনারা লিখতে পারবেন। এবং আমার বিশ্বাস ট্রান্সলেশন সম্পর্কে অনেক ভুল ধারণা, ডেসক্রিপটিভ রাইটিং সম্পর্কে অনেক ভুল ধারণা যেগুলো আপনাদের মনে আছে সেগুলো অনেকটাই কেটে যাবে। আপনারা অনেকে ভাবেন যে আপনি কিছু পারেন না, আপনি একদমই লিখতে পারেন না, একদম স্যার যা লেখাচ্ছে তা যদি না লিখি তাহলে আমার নাম্বার কেটে নেবে, এগুলোও যে কত ভুল ধারণা তার প্রমাণ আজকের ক্লাসে পাবেন। তো ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখুন, এটি প্রথম ভিডিও। এরপরে আমি আবার যখন ফাঁকা সময় পাবো আপনাদের জন্য এরকম ডেসক্রিপটিভ রাইটিংয়ের উপর বেশ কিছু ভিডিও আনার চেষ্টা করব। আমি এখন আর কথা না বলে স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে গিয়ে আপনাদের ভালো করে আজকের টপিকটি বোঝানোর চেষ্টা করি। তো আমি তো বলেইছি যে আজকে আমরা করব বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। ইংলিশ থেকে বাংলা না করে প্রথমেই আমি শুরু করলাম বাংলা থেকে ইংলিশ দিয়ে। তার কারণ হচ্ছে বাংলা থেকে ইংলিশ দিয়ে ট্রান্সলেট করতে গেলে আমরা অনেক সময় কনফিউজ হই। আমি এটা দেখেছি, আমি তো হই। সেই কারণে আমি আগেই শুরু করছি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন দিয়ে। আরেকটি কথা, এই ট্রান্সলেশন হচ্ছে এমন একটি টপিক যে টপিকটা ডেসক্রিপটিভ রাইটিং শুরু করার সর্বপ্রথমে প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ আপনি রিপোর্ট রাইটিং লিখবেন, আপনি লেটার লিখবেন, আপনি প্রেসি লিখবেন, যাই লিখুন না কেন, আপনি ট্রান্সলেশন দিয়ে যদি প্রথম আপনার ডেসক্রিপটিভ রাইটিংয়ের চর্চাটা শুরু করেন অন্যগুলো লেখা অনেকটাই সহজ হয়ে যাবে। সেই কারণে সবার প্রথমে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। এমনকি যে সময়গুলো পরীক্ষা হয় না সেই সময়গুলোতেও আপনারা সপ্তাহে অন্তত একটা করে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। আপনারা যদি ভালো ট্রান্সলেট করতে পারেন তাহলে আপনারা
ভালো রিপোর্ট রাইটিংও লিখতে পারবেন, ভালো প্রেসে লিখতে পারবেন, ভালো লেটার রাইটিং, ভালো এডিটোরিয়াল লেটার, যা আসে আর কি পরীক্ষায় প্রত্যেকটাই খুব ভালো করে লিখতে পারবেন। সেই কারণে আবারও বলছি, যে সময় পরীক্ষা হয় না সেই সময়গুলোতেও আপনারা সপ্তাহে একটা করে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। ট্রান্সলেশনের জন্য আপনি যদি একদমই না জানেন, একদমই যদি ইংরেজিতে দুর্বল হয়, তাহলে স্কুলের বাচ্চাদের জন্য একটা ট্রান্সলেশন বাঞ্চ বলে বই পাওয়া যায়। কলেজ স্ট্রিটে বা যারা স্কুলের বই বিক্রি করে তাদের কাছে গিয়ে বলবেন ট্রান্সলেশন বাঞ্চ আছে, তো ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি বা 9 অবধিও যদি আপনারা কেনেন কোনো দোষ নেই, ট্রান্সলেশন বাঞ্চ নামক বইটি কিনে নিতে পারেন এবং সেই বইয়ের ট্রান্সলেশনগুলো আপনারা যদি করেন, বিশ্বাস করুন আপনি ইংলিশে এতটাই দক্ষ হবেন আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আর যারা ট্রান্সলেশনে একটু মাঝারি মানের, মধ্যমানের, তাদের আমি বলবো পিকে দে সরকারের যে ট্রান্সলেশনগুলো আছে, পিকে দে সরকারের বই বা আপনার কাছে যে কোনো যদি ভালো গ্রামার বই থাকে সেখানে ট্রান্সলেশনের প্যাসেজ আছে, তাহলে সেখান থেকে আপনারা সলভ করার চেষ্টাই করুন নিজের ভাষায় লিখে। আর ট্রান্সলেশন যখন করবেন সবসময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনি একটা বাক্যের যেন মিনিমাম 2টো করে ট্রান্সলেটেড সেন্টেন্স লেখেন। কি জিনিস আমি আজকে বোঝাচ্ছি। তার আগে এই ট্রান্সলেশন হচ্ছে এমন একটি টপিক যে টপিক কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগে, WBCS-এ কাজে লাগে, ক্লার্কশিপে কাজে লাগে, মিসলেনিয়াসে কাজে লাগে এবং আরও বহু পরীক্ষা আছে যেখানে মেন্সে ডেসক্রিপটিভ পার্ট আছে সেখানে কাজে লাগে। সুতরাং খুব ভালো করে এটি রপ্ত করার চেষ্টা করবেন। তো আজকে আমরা যে প্যাসেজটা ট্রান্সলেট করব সেই প্যাসেজটাকে একটু পড়ে নিই। আমি বলেছি আজকে আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। খ্রিস্টের জন্মের 2700 বৎসর পূর্বে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 2700 বছর আগে, অর্থাৎ 2700 BC-তে, বিফোর খ্রাইস্ট, সেই এরায় সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল। এই নগরের অধিবাসীরা অতি সুসভ্য ছিলেন। এই নগরের যারা অধিবাসী তারা প্রত্যেকে ওয়েল কালচার্ড, ওয়েল ম্যানার্ড, ওয়েল সিভিলাইজড ছিলেন। তোমরা প্রশ্ন করিতে পারো, তোমরা নিশ্চয়ই জানতে চাও যে আমরা ইহা কিরূপে জানিতে পারলাম, আমরা এটা কিভাবে জানি। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ মৃত্তিকা খুঁড়িয়া এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করিয়াছেন। ভারত সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের যারা স্টাফ আছে বা যারা এমপ্লয়ি আছে বা যারা পার্সোনেল আছে, পার্সোনেল PERSONNEL, পার্সোনেল প্লুরাল ফর্ম, তারা আছেন, তারা মাটি খুঁড়িয়া অর্থাৎ এক্সক্যাভেট করে এই নগরের যে ধ্বংসাবশেষ বা রুইন্স সেটা আবিষ্কার করিয়াছেন, সেটা ডিসকভার করেছেন। ইহার নাম মহেঞ্জোদারো। এই শহরটাকে আমরা মহেঞ্জোদারো নামে চিনি বা এই জায়গাটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। এই ধ্বংসাবশেষ যারা আবিষ্কার করেছেন সেই জায়গাটার ধ্বংসাবশেষের মধ্য হইতে অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে। অর্থাৎ যে রুইন্স আমরা খুঁজে পেয়েছি সেই রুইন্সের থেকে আমরা অনেক চওড়া রাজপথ দেখতে পেয়েছি, অর্থাৎ সেই ধ্বংসাবশেষের মধ্যে আমরা অনেক চওড়া রাজপথ দেখতে পেয়েছি, হোয়াইট স্ট্রিটস দেখতে পেয়েছি এবং বৃহৎ অট্টালিকা, লার্জ কনস্ট্রাকশন, লার্জ বিল্ডিং, এডিফাইস, EDEFICE, সেগুলো আমরা দেখতে পেয়েছি বা সেগুলোকে আমরা আবিষ্কার করেছি। অট্টালিকাতে উপরে উঠিবার সোপান শ্রেণী আছে। সোপান শ্রেণী মানে হচ্ছে সিঁড়ি, অর্থাৎ অট্টালিকাতে যে কনস্ট্রাকশনগুলো বা বিল্ডিংগুলো আবিষ্কৃত হয়েছে সেই বিল্ডিংগুলোয় উপরে উঠবার জন্য সিঁড়ি আছে এবং প্রত্যেক অট্টালিকাতে স্নানের ঘর এবং ভূগর্ভস্থ বানান এখানে ভুল হয়েছে, এইটা দন্তেশ্বয় থয়, এটা যেহেতু বাংলা টাইপিং কম্পিউটারে সেই কারণে ত হয়ে গেছে। ভূগর্ভস্থ পয়ঃপ্রণালীর ব্যবস্থা আছে। পয়ঃপ্রণালী মানে ড্রেনেজ, ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী মানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, তার ব্যবস্থা আছে এবং প্রত্যেক অট্টালিকাতে স্নানের ঘর আছে। স্নানের ঘর মানে বাথরুম। বৃষ্টির জলে শহর যাহাতে প্লাবিত হইতে না পারে, অর্থাৎ বৃষ্টির জলে শহরে যাতে বন্যা না হয়, শহর যাতে ভেসে না যায়, সেজন্য রাস্তায় জল নিকাশের জন্য পয়ঃপ্রণালী আছে এবং সেজন্য রাস্তাতে, এটা বাড়ির পয়ঃপ্রণালী না,
রাস্তায় জল নিকাশি ব্যবস্থা খুব উন্নত, বা রাস্তায় জল নিকাশের জন্য পয় প্রণালী আছে, সিওয়ার বা ড্রেনেজ আছে। কিসের জন্য? যে বৃষ্টির জল যাতে শহরে না জমে যায়, বা শহর যাতে বৃষ্টির জলের বন্যায় না ভেসে যায়। এইবার ট্রান্সলেশন করার প্রধান নিয়ম কি, এটা ভালো করে জানো তোমরা। ট্রান্সলেশন করার প্রধান নিয়ম হচ্ছে ভাব বজায় রাখা। এটা অনেকেই বোঝে না। অনেকে ভাবে ওয়ার্ড টু ওয়ার্ড, শব্দ বাই শব্দ ট্রান্সলেট করতে হয়। অত্যন্ত খাজা হবে তুমি যদি শব্দ বাই শব্দ ট্রান্সলেট করার চেষ্টা করো। ট্রান্সলেশন করার ওরকম নিয়মই না। যে কোনো ইংরেজি বেস্টসেলিং বই তার বঙ্গানুবাদ দেখবে, ভালো বঙ্গানুবাদ দেখবে, সেখানে তুমি যদি ইংরেজি বইটা আর বাংলা বইটা পাশাপাশি রাখো, দেখবে কখনোই বাংলা বইটা ইংরেজি বইটার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা নেই, সেখানে ভাব বজায় রেখে ট্রান্সলেট করা হয়েছে। ভাব বজায় রেখে ট্রান্সলেট করা মানে আমি ট্রান্সলেট করার পর এমন একটি বাক্য তৈরি করব যাতে সেটি শ্রুতিমধুর হয়, সেটি দেখতে সুন্দর হয়, সেটা সিম্পল হয়। সুতরাং ভাব বজায় রেখে ট্রান্সলেট করায় আমরা জোর দেব, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করায় জোর দেব না। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করলাম, দেখতে খুব বাজে হলো, তাহলে কিন্তু আমার ট্রান্সলেশনটা দেখতে সুন্দর হবে না। দেখতে সুন্দর হওয়ার জন্য প্রথমে আমরা কি করব? বাক্যটার ভাব বুঝবো, বাক্যটার এসেন্সটা বুঝবো, বাক্যটা কি বলতে চাইছে সেইটা বুঝবো, এবং তারপর বাক্যটার টেন্স মেনটেন করে আমরা ট্রান্সলেট করব। এই সিম্পল জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। এবং আমি আগেও বললাম না যে স্যার যে ট্রান্সলেট করছে একমাত্র এটাই লিখে আসলে তুমি ফুল মার্কস পাবে, অন্য কোনো ট্রান্সলেট করলে তুমি ফুল মার্কস পাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। ট্রান্সলেশনে মার্কস কিভাবে ক্যালকুলেট হয় এবার তোমাদের আমি দেখাবো। এই মার্কস কিভাবে ট্রান্সলেশনে ক্যালকুলেট করা হয় এটা অনেকেই জানে না। যেমন ধরো এই প্যাসেজটায় টোটাল সেন্টেন্স আছে 8টা। কটা সেন্টেন্স আছে? টোটাল বাক্য কটা আছে? 8টা। এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপে টোটাল মার্কস থাকে 20। তাহলে এবার নাম্বার কিভাবে ক্যালকুলেট হয় জানো? এই টোটাল মার্কসকে যতগুলো বাক্য আছে প্যাসেজে ততগুলো বাক্য দিয়ে ভাগ করো, অর্থাৎ 20/8 করো। টোটাল মার্কস হচ্ছে 20, বাক্য সংখ্যা 8টা, 20/8 করো, অর্থাৎ এক একটা সেন্টেন্স তুমি যদি ঠিক ট্রান্সলেট করো তাহলে তুমি 2.5 মার্কস পাবে। পরীক্ষা হলে এরকম হয় অনেক সময় মাঝের কোনো সেন্টেন্সের ট্রান্সলেশন আমরা খুব ভালো করে করতে পারি না। কথার কথা বলছি, ধরে নাও তুমি 3 নাম্বার বাক্যের ট্রান্সলেশন খুব ভালো করে করতে পারছো না। এই বাংলা প্যাসেজে যে শব্দটি দেয়া আছে তার যথাযথ শব্দ ইংরেজি কি হয় সেটা তুমি খুঁজে পাচ্ছ না। কোনো অসুবিধা নেই, তুমি 3 নম্বর বাক্যটা যা হোক করে ট্রান্সলেট করে দাও, আবার 4 নম্বর বাক্যটা তুমি ভালো করে ট্রান্সলেট করো। তাহলে তোমার মার্কসে কি হবে জানো? 3 নম্বর বাক্য যেহেতু তুমি ভুলভাল ট্রান্সলেট করেছো বা ভালো করে করতে পারোনি, সেই কারণে 3 নম্বর বাক্যের যে 2.5 মার্কস সেটা তোমার কাটা যাবে। এর মানে এই নয় যে একটা বাক্য মাঝখানে আমি যদি একটু গড়বড় করি তাহলে আমার অন্যান্য বাক্যগুলো থেকেও মার্কস কাটা যাবে। আমি দেখেছি এই নিয়ে অনেক ভুল ধারণা আছে। ট্রান্সলেশনে মার্কস তোলা অত্যন্ত সহজ, যে কোনো ডেসক্রিপটিভ রাইটিংয়ে মার্কস তোলা অত্যন্ত সহজ, বিশেষ করে চাকরির পরীক্ষার ডেসক্রিপটিভ রাইটিংয়ে। এজে রাইটিং বাদে বাদবাকি সমস্ত কিছুতে মার্কস তোলা অত্যন্ত সহজ, বিশেষ করে এই লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এগুলো। আর প্রেসি রাইটিং পরে বলবো, সেই নিয়ে আমি এখন বলছি না। তো এই কারণে মেন ফোকাস করতে হয় এই টপিকগুলো যেগুলো আমার নাম্বার ওঠে। তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে ট্রান্সলেশন। তো এখানে 8টা বাক্য আছে, তুমি 6টা বাক্য ভালো করে করো, 6টা বাক্যে ঠিকঠাক ট্রান্সলেট করো, ভাব বজায় রেখে সঠিকভাবে সঠিক টেন্স মেনটেন করে, তুমি দেখবে 6 গুণ 2.5 পেয়ে যাবে। 6 গুণ 2.5 মানে কত? 6 পায়ে 30 গুণ 2, থাকলো 3, 15 মার্কস পেয়ে যাবে 20-র মধ্যে। তোমরা বলবে স্যার এরকম হয়? হ্যাঁ এরকমই তো হয়। এরকম হয় বলেই তো 2019-এর ক্লার্কশিপের ডেসক্রিপটিভে অনেক নাম্বার উঠেছিল, দেখেছিলে নিশ্চয়ই। তার কারণ মার্কসটা ক্যালকুলেট এভাবেই হয়। অনেকে এটা জানে না, অনেকে এটা বোঝে না, ভাবে মাঝখানে যদি আমি 3টে বাক্য খুব বাজে করে দিই আমার পুরো মার্কসটাই কমে যাবে। কোনো দিন হবে না। যদি 3টে বাক্য তুমি ভুল করো, 5টা বাক্য যদি ঠিক হয়, 5টা বাক্যের মধ্যে তুমি 2.5 মার্কস করে পাবে। 2.5 না পাও 2 করে পাবে, তবুও তো তুমি 10 পেয়ে গেলে। তাহলে 50% তোলা একদমই সহজ, এখানে একদমই কঠিন নয়। এই জিনিসটা আশা করি তোমরা বুঝে গেলে। এবার আমি একদম তোমাদের বাক্য ধরে ধরে ট্রান্সলেট করব, শব্দ ধরে ধরে না, কিন্তু বাক্য ধরে ধরে। অর্থাৎ আমি তোমাদের এখন দেখাবো যে একটা বাক্যের কেবলমাত্র একটা ট্রান্সলেশনই যে ঠিক
তার কোনো মানে নেই। একটা বাক্যের একাধিক ট্রান্সলেশন ঠিক হতে পারে এবং এই একাধিকের মধ্যে যে কোনো একটা তুমি যদি পরীক্ষার খাতায় লিখে আসো তাহলে সেটা তোমার ঠিক হবে, সেটা তোমার দেখতে ভালো লাগবে। এখানে আমি ইচ্ছাকৃত কিছু ভুলও করেছি, সেগুলোও তোমাদের দেখাবো, সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো প্রথম বাক্য, খ্রিস্টের জন্মের 2700 বছর পূর্বে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল। তো 2700 years ago before the birth of Christ there was a prosperous city in the province of Sindh। অর্থাৎ 2700 years ago মানে কি 2700 বছর আগে, বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট মানে কি যিশুর জন্মের আগে, যিশুর জন্মের 2700 বছর আগে। দেয়ার ওয়াজ আ প্রসপারাস সিটি, প্রসপারাস মানে সমৃদ্ধশালী, এটা তো আমরা সবাই জানি। প্রসপারাস সিটি, ফ্লারিশিং সিটিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার প্রসপারাস মনে পড়ছে না, তোমার ফ্লারিশিং মনে পড়লো, তুমি দাও ফ্লারিশিং সিটি। ইন দ্য প্রভিন্স অফ সিন্ধ, সিন্ধু প্রদেশের, সিন্ধু প্রদেশের বলেনি সিন্ধুর, বলেছে সিন্ধু প্রদেশের। তো ইন দ্য প্রভিন্স অফ সিন্ধ, তো এটা তো আমরা ইন জেনারেল সবাই করব, কিন্তু এটাকে যদি এরকম লিখতে তবুও কিছু ভুল হতো না। ডিউরিং দ্য ইয়ার 2700 BC a flourishing urban center was located in the province of Sindh, কোনো ভুল নেই। a flourishing urban center, a prosperous urban center, a prosperous city was located in the province of Sindh during the year 2700 BC, কোনো ভুল নেই, দুটোই ঠিক। The year 2700 BC marked the presence of a prosperous city within the province of Sindh। খ্রিস্টের জন্মের 2700 বছর পূর্বেও এই বছরটা কি মার্ক করছে, এই বছরটা চিহ্নিত করছে যে সিন্ধু প্রদেশে একটা বেশ গ্ল্যামারাস, একটা ফ্লারিশিং, একটা প্রসপারাস সিটি ছিল, একটা সমৃদ্ধশালী নগর ছিল। তিনটে বাক্যের ভাব, প্যাসেজের বাক্যটার ভাব একই আছে, দেখো একই আছে। প্যাসেজের বাক্যটাও বোঝাতে চাইছে কি, যে খ্রিস্টের জন্মের 2700 বছর পূর্বে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল। আমাদের ট্রান্সলেট যে করেছি তিনটে বাক্য, সেই তিনটে বাক্যই কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, কিন্তু শব্দ বাই শব্দ ট্রান্সলেট নয়। ভাবটা একই আছে, টেন্সটা একই রেখেছি, কিন্তু আলাদা করে আমরা ট্রান্সলেট করেছি। তো এই তিনটে বাক্যই ঠিক, তিনটে বাক্যের মধ্যে ভুল নেই। এবার যদি তোমার একাধিক শব্দ জানা থাকে, যেমন ধরো সমৃদ্ধশালী তুমি ফ্লারিশিং লিখতে পারো, প্রসপারাস লিখতে পারো, তোমার পরীক্ষা হলে দুটোই মনে পড়ছে, ফ্লারিশিং লিখবো নাকি প্রসপারাস লিখবো, তাহলে প্রসপারাস লেখাটা বেশি যুক্তিযুক্ত। যখন ট্রান্সলেট করতে গিয়ে একটা শব্দের দুটো ট্রান্সলেটেড শব্দ তোমার মনে আসবে, তখন যেটা তোমার মনে সব থেকে সুইটেবল হয় সেটাই নেবে। প্রসপারাসটা কিন্তু এখানে বেশি সুইটেবল ফ্লারিশিংয়ের থেকে, কিন্তু প্রসপারাস যদি মনে না আসে আমি ফ্লারিশিং লিখতেই পারি। তারপরে দেখো এই নগরের অধিবাসীরা অতি সুসভ্য ছিলেন। এবার এখানে আমি ইচ্ছা করে একটা ভুল করেছি একটা বাক্যে, এই বাক্যটায় কি ভুল দেখবে, এই ভুলটা তোমরাও করতে পারো, সেই কারণে আমি ইচ্ছা করে রেখেছি যাতে এই ভুলটা তোমাদের না হয় পরীক্ষা হলে। এই নগরের অধিবাসীরা অতি সুসভ্য ছিলেন। এবার দেখো সাধারণভাবে আমরা সুসভ্য মানে সংস্কৃতি সম্পন্ন মানুষ বুঝে থাকি, কিন্তু ব্যাপক অর্থে বা খাঁটি অর্থে সুসভ্য যে হবে সেই যে সংস্কৃতি সম্পন্ন হবে এর কিন্তু কোনো মানে নেই। সুতরাং আমি যদি সিভিলাইজড শব্দটা মনে না করতে পারি তখন আমি কালচার শব্দটা বসাতে পারবো, কিন্তু যদি আমার সিভিলাইজড বা রিফাইন্ড বা সফিস্টিকেটেড শব্দটা আগে মনে আসে তাহলে আমি সিভিলাইজড বা রিফাইন্ড বা সফিস্টিকেটেড এই শব্দগুলি ব্যবহার করব। তো এই নগরের অধিবাসীরা, দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিস সিটি, তুমি করো দ্য পিপল অফ দিস সিটি, কোনো ভুল নেই। ওয়ার ভেরি সিভিলাইজড, তারা খুব সভ্য ছিলেন। ওয়ার ভেরি সিভিলাইজড, একদম সিম্পল বাক্য, ঠিক বাক্য, ভাব একই আছে, নো প্রবলেম। দ্বিতীয় বাক্য, দ্য পিপল লিভিং ইন দিস সিটি ডেমনস্ট্রেটেড রিমার্কেবল সিভিলিটি, এটাও ঠিক, এটাও কোনো ভুল নেই। যে এই শহরে যে সমস্ত জনগণ বসবাস করতেন, দ্য পিপল লিভিং ইন দিস সিটি ডেমনস্ট্রেটেড, তাদের মধ্যে আমরা দেখতে পাই রিমার্কেবল সিভিলিটি, অর্থাৎ তারা অত্যন্ত সুসভ্য ছিলেন, তাদের মধ্যে অত্যন্ত সুসভ্যতার ছাপ আমরা দেখতে পাই। তার মানে দেখো একই ব্যাপার, এই নগরের অধিবাসীরা অতি সুসভ্য ছিলেন, যা দ্বিতীয় বাক্যটার ভাব একই থাকছে, কোনো ভুল নেই।
আবার এরকমও লিখতে পারি দ্য পিপল লিভিং ইন দিস সিটি ওয়ার কোয়াইট কালচার্ড, কিন্তু কালচার্ডের থেকে সিভিলাইজড বা রিফাইন্ড বা সফিস্টিকেটেড শব্দটা কেন বেশি গ্রহণযোগ্য একটু আগেই বলে দিয়েছি। আমার যখন এই সিভিলাইজড বা রিফাইন্ড বা সফিস্টিকেটেড মনে পড়ছে না তখন আমি কালচার লিখতেই পারি, কিন্তু যখন আমার মনে পড়বে অবশ্যই ওই তিনটে শব্দ কালচারের আগে আমি ব্যবহার করব, কালচারকে আমি ব্যবহার করব না তখন। পরের বাক্যটা দেখো, দ্য রেসিডেন্টস অফ দিস সিটি ওয়ার ভেরি রিফাইন্ড, এটাও লিখতে পারো দ্য রেসিডেন্টস অফ দিস সিটি ওয়ার ভেরি রিফাইন্ড, যেহেতু ছিলেন বলছে সেই কারণে ওয়ার পাস্ট টেন্স ব্যবহার করছি সব জায়গায়। তারপরের বাক্যটাও দেখো, দ্য সিটিজেন্স অফ দিস সিটি ওয়ার হাইলি সফিস্টিকেটেড, কোনো ভুল নেই। এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি যে একমাত্র স্যার যেটা লিখে দেবে তার ক্লাসে একটা বাক্যে লিখে দিল সেটাই ঠিক, বাদ বাকি সব ভুল, এর কোনো মানে নেই। ভাব যেন একই থাকে, ভাব যদি একই থাকে তুমি যা খুশি লিখতে পারো, ভাব যেন একই থাকে আর টেন্সটা যেন মেনটেন হয়, এটা সবসময় খেয়াল রাখবে। আর বাইরে থেকে অত্যাধিক শব্দ যেন বাক্যের মধ্যে না ঢোকাও, এটাও খেয়াল রাখবে। এই 5টা বাক্যের 5টাই ঠিক, তবে 3 নম্বরটা একটু বেঠিক, তার কারণ কি আমি বলেই দিয়েছি। এর পরের সেন্টেন্সটা প্যাসেজে কি ছিল দেখি, তোমরা প্রশ্ন করিতে পারো আমরা ইহা কিরূপে জানিতে পারলাম। এবার আমি এই বাক্যটাকে মনে মনে ভেবে নিয়েছি পরীক্ষা হলে যখন ট্রান্সলেট করছি, যে তোমরা এবার আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমি এটা কিভাবে জেনেছি। এর মানে তো তাই, দেখো ভাব একই আছে, তোমরা এটা এবার আমাকে জিজ্ঞেস করতে পারো বা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো আমরা এটা কিভাবে জেনেছি। ইউ মে ওয়ান্ট টু নো হাউ উই নো দিস লিখতে পারতাম, কিন্তু নো আর নো শব্দটা যেহেতু বাক্যে দুবার চলে আসছে ওই কারণে আমি বলতেই পারি ইউ মে আস্ক, তুমি এবার জিজ্ঞেস করতে পারো হাউ উই নো দিস, আমরা কিভাবে এটা জেনেছি বা আমরা কিভাবে এটা জানি। ইউ মাইট ওন্ডার, তুমি এবার ভাবতেই পারো হাউ উই আর অ্যাওয়ার অফ দিস, আমরা এটা সম্পর্কে কিভাবে জানি। দুটোই ঠিক, কোনো ভুল নেই। আবার পারিলাম দিয়েও করতে পারো, তাতেও কোনো ভুল নেই। তারপরের প্যাসেজের বাক্য, ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ মৃত্তিকা খুঁড়িয়া এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করিয়াছেন। ধীরে ধীরে করো, প্রথমে ট্রান্সলেট করো ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ। দেখো এই সেন্টেন্স, এই শুধু এই কটা শব্দের মানে বুঝবে, ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ এর মানে কি ইন্ডিয়ার আর্কিওলজি ডিপার্টমেন্টের স্টাফেরা বা পার্সোনালরা বা এমপ্লয়িরা, তাই তো, এর মানে তো তাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও বলতে পারো আবার ইন্ডিয়ারও বলতে পারো, মানে একই। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ মানে যা, ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ মানে তাই, আমি বলছি কিন্তু বারবার। তো মৃত্তিকা খুঁড়িয়া অর্থাৎ মাটি খুঁড়ে এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করিয়াছেন। তাহলে এবার এটাকে আমরা ট্রান্সলেট করি, দ্য এমপ্লয়িজ অফ দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া বা দ্য স্টাফস অফ দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া বা দ্য পার্সোনেল অফ দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাও করতে পারো যেহেতু গভর্নমেন্ট অফ আবার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দুটো বারবার চলে আসছে এই কারণে আমি আরও অফটা ব্যবহার করিনি, ইন্ডিয়ার আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা আর ব্যবহার করিনি। এক্সক্যাভেটেড দ্য সয়েল অ্যান্ড ডিসকভার্ড দ্য রুইন্স অফ দ্য সিটি। এক্সক্যাভেটেড দ্য সয়েল, এক্সক্যাভেট করা মানে কি খোঁড়াখুড়ি করা, মাটি খুঁড়েছে, একদম সিম্পল ট্রান্সলেশন, কিন্তু মাটি খুঁড়েছে। এক্সক্যাভেটেড দ্য সয়েল যেহেতু আবিষ্কার করিয়াছেন, তো দ্য এমপ্লয়িজ অফ দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এক্সক্যাভেটেড দ্য সয়েল অ্যান্ড ডিসকভার্ড দ্য রুইন্স অফ দ্য সিটি। এবার তোমরা এখানে চাইলে হ্যাজ এক্সক্যাভেটেডও করতে পারো, কোনো ভুল নেই। আমি এক্সক্যাভেটেড করেছি, তুমি হ্যাজ এক্সক্যাভেটেডও করতে পারো, কোনো ভুল নেই। এমপ্লয়িজ ফ্রম দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ইন ইন্ডিয়া excavated the ground and found the remains of a lost city, of the lost city, of a lost city নয়, of the lost city, এটাও তুমি করতে পারো। staffs from the archaeological department in India excavated the ground and found the remains of the lost city, found remains of the lost city, সেটা আরো ভালো লাগে। দেখো আমি কিভাবে পড়ছি আর বোঝার চেষ্টা করছি আমার কোনটা শুনতে ভালো লাগছে, তো যেটা শুনতে ভালো লাগছে সেটাকে আমি আলটিমেটলি দেবো। তাতে আমার যদি প্রথমবারে যেটা ট্রান্সলেট করেছি তাতে কিছুটা কাটতে হয়, কোনো অসুবিধা নেই, আমি কাটবো। দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এমপ্লয়িজ অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট আনআর্থেড দ্য সয়েল অ্যান্ড রিভিলড দ্য রুইন্স অফ আ সিটি। রিভিলড রুইন্স অফ দ্য সিটি, আ সিটি এটা একদম ভুল, রুইন্স অফ দ্য সিটি
এই নগরের যেহেতু বলেছে, বলেনি তো একটা নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন, বলেছে এই নগরের, তো এই নগরটির এরকমভাবে আমরা করব। পার্সোনাল ফ্রম দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সক্যাভেটেড দ্য গ্রাউন্ড অ্যান্ড ফাউন্ড দ্য রেমন্যান্টস অফ দ্য সিটি। তো আবারও বলছি, এখানে আমি এক্সক্যাভেটেড করেছি, অর্থাৎ করেছি যে ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ মৃত্তিকা খুঁড়িয়ে এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল। তুমি এটা করিয়াছেন যেরকম বলেছে ওরকমও করতে পারো, হ্যাজ এক্সক্যাভেটেড দ্য সয়েল অ্যান্ড ডিসকভার্ড দ্য রুইন্স অফ দ্য সিটিও বলতে পারো, তোমার কোনো ভুল নেই। কিছু জায়গায় টেন্সের কিছু পরিবর্তন ঘটালে সমস্যা হয় না, এই বাক্যটা এইরকম যেখানে তুমি টেন্সের এই ধরনের পরিবর্তন ঘটালে তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু যে ভাবটা বলেছে সেই ভাবটা যেন একই থাকে। তারপরে দেখো, ইহার নাম মহেঞ্জোদারো, তো এটাকে এখনো আমরা মহেঞ্জোদারো নামে চিনি, তো প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। ইট ইজ নোন বাই দ্য নেম মহেঞ্জোদারো, দিস প্লেস ইজ কল্ড মহেঞ্জোদারো, দ্য সাইট ইজ রেফার্ড টু অ্যাজ মহেঞ্জোদারো, তিনটেই ঠিক, কোনো ভুল নয়। ইহার নাম মহেঞ্জোদারো, এটাকে তুমি তিনটের মধ্যে যে কোনো একটাতেই লিখতে পারো। ধ্বংসাবশেষের মধ্য হইতে অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে। আমি বলেছি বৃহৎ অট্টালিকা, এটা দেখো সবার আগে আমাদের যেটা মাথায় আসবে লার্জ বিল্ডিং, লার্জ বিল্ডিং মানে বৃহৎ অট্টালিকা, একদম তাই। এডিফিস মানেও বৃহৎ অট্টালিকা, একদমই তাই। লার্জ কনস্ট্রাকশন মানেও বৃহৎ অট্টালিকা, একদমই তাই। কিন্তু লার্জ স্ট্রাকচার মানে যে সবসময় আমরা বৃহৎ অট্টালিকা বোঝাই তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং আমার যদি বিল্ডিং আগে মাথায় আসে, কনস্ট্রাকশন আগে মাথায় আসে, এডিফিস যদি আগে মাথায় আসে, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। স্ট্রাকচারটা যদি ওগুলো মাথায় না আসে তখনই বোঝানোর চেষ্টা করব। লার্জ বিল্ডিং সব থেকে ভালো। ওয়াইড স্ট্রিটস বা ওয়াইডার স্ট্রিটস বা অ্যাম্পেল স্ট্রিটস মানেও বেশ চওড়া রাস্তা। অ্যান্ড লার্জ বিল্ডিংস হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম দ্য রুইন্স। হইয়াছে, আমি এখানে আবার হইয়াছে দিয়ে করেছি, হইয়াছে যেহেতু বলেছে হ্যাভ বিন ডিসকভার্ড, প্যাসিভ ভয়েসে আছে। হ্যাভ ডিসকভার্ড কখন বলতাম? যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতাম। প্যাসিভ ভয়েসে যেহেতু বলছি যে বাক্যটা এরকম আছে, ধ্বংসাবশেষের মধ্য হইতে অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে, আমি এটাকে এরকমভাবে ট্রান্সলেট করছি, অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে ধ্বংসাবশেষের মধ্য হইতে, সে কারণে হ্যাভ বিন ব্যবহার করেছি। ওয়াইডার স্ট্রিটস অ্যান্ড লার্জ বিল্ডিংস হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম দ্য রুইন্স। আবার এরকমও লিখতে পারো ফ্রম দ্য রুইন্স ওয়াইড স্ট্রিটস অ্যান্ড লার্জ স্ট্রাকচার, কিন্তু এর থেকে বিল্ডিংটা বেশ ভালো শব্দ, বা কনস্ট্রাকশন, লার্জ বিল্ডিংস হ্যাভ বিন আনকভার্ড, একই ব্যাপার। ব্রড এভিনিউস, রাস্তা মানে এভিনিউ হয়, ব্রড এভিনিউ মানেও চওড়া রাস্তা, কিন্তু ওয়াইডার স্ট্রিটস বা অ্যাম্পেল স্ট্রিট এই শব্দগুলো ব্রড এভিনিউর থেকে ভালো লাগে শুনতে। অ্যান্ড সিগনিফিকেন্ট এডিফিসেস হ্যাভ বিন রিভিলড থ্রু দ্য এক্সপ্লোরেশন অফ দ্য রুইন্স। যদি একটু কঠিন করে লিখতে চাও, তবে কঠিন করে লিখলে কিন্তু বেশি নাম্বার পাবে না, এই তিনটে বাক্যর মধ্যে যে কোনো একটা লিখলেই তুমি নাম্বার পাবে, কারণ তিনটে বাক্যের মধ্যে সে তেমন কোনো ভুল নেই, এই দ্বিতীয় বাক্যটা ছাড়া। কারণ দ্বিতীয় বাক্য বললাম স্ট্রাকচার বসিয়েছি, কিন্তু স্ট্রাকচার মানে ইংরেজিতে তুমি যদি দেখো অট্টালিকাও হয়। এবার এটা স্যারের উপর নির্ভর করবে, স্যার যদি জানে যে স্ট্রাকচার মানে অট্টালিকা হয় তাহলে নাম্বার দেবে, যদি না জানে তাহলে এটা নাম্বার দিতে চাইবে না, ভালো। কিন্তু বিল্ডিং মানে স্যার যেই স্যারই হোক না কেন জানবে হ্যাঁ অট্টালিকাই বোঝাতে চাইছে। তারপরে বাক্যটা 7 নম্বর বাক্য, অট্টালিকাতে উপরে উঠিবার সোপান শ্রেণী আছে। সোপান শ্রেণী মানে সিঁড়ি বলেছি। এবার উপরে উঠিবার সিঁড়ি, এটা মানে আপওয়ার্ড স্লোপিং স্টেয়ার কেস বলতে পারি, বা স্টেয়ারসও বলতে পারি, অসুবিধা নেই। সোপান শ্রেণী যেহেতু বলেছে এই কারণে স্টেয়ার কেস শব্দটা আমরা ব্যবহার করব। সোপান আছে যদি বলতো তাহলে শুধু স্টেয়ার ব্যবহার করতাম, মানে শুধু সিঁড়ি বলতো, কিন্তু বলছে সিঁড়িদের একটা গ্রুপ আছে সোপান শ্রেণী, সেই কারণে স্টেয়ার কেস শব্দটা ব্যবহার করেছি। তাহলে আপওয়ার্ড স্লোপিং স্টেয়ার কেস মানে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি তাহলে উপরে উঠিবার সিঁড়ি মানে সিঁড়িদের গ্রুপ। এবং প্রত্যেক অট্টালিকায় স্নানের ঘর এবং ভূগর্ভস্থ পয়ঃপ্রণালীর ব্যবস্থা আছে। এবার দেখো পয়ঃপ্রণালী মানে, এই পয়ঃপ্রণালী বলছি, স্নানের ঘর মানে বাথরুম আমরা সবাই জানি, আবার কেউ কেউ যখন একটু পাকামো মারবো আমি পরীক্ষা হলে তখন ল্যাবরেটরি এই শব্দটাও ব্যবহার করতে পারি। কিন্তু ল্যাবরেটরি শব্দটার আসল মিনিং কি জানো? মানে ল্যাবরেটরি হচ্ছে এমন একটা স্থান যেখানে অলরেডি স্নানের একটা জায়গা আছে, হ্যান্ড বেসিন আছে এবং তার সাথে বাথরুমও অ্যাটাচ আছে, কিন্তু সেটা তো প্রশ্নে বোঝাতে চাইনি, প্রশ্নে বলেছে স্নানের ঘর আছে। তো সেই কারণে আমার যদি পাকামো মেরে মনে ল্যাবরেটরি শব্দটাও আসে, আমি কিন্তু বাথরুম শব্দটাই ব্যবহার করব, কারণ বাথরুম মানে হচ্ছে প্রকৃত অর্থে স্নানের ঘর। তাহলে ল্যাবরেটরিটা আমাদের ইউজ করা ভুল, এই ভুল ইচ্ছা করেই আমি রেখেছি এখানে, যাতে বুঝতে পারো যে পরীক্ষা হলে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়। বেশি ইংলিশ জানলেই যে সে সবসময়
ট্রান্সলেট করে আসবে সঠিক তার কোনো মানে নেই, কিন্তু আমাদের সঠিক বাক্য বুঝে সঠিক ট্রান্সলেট করে আসতে হবে, সঠিক শব্দ বসিয়ে ভাব বজায় রেখে। তো এই বাক্যটার প্রথম ট্রান্সলেশন কি? দ্য স্ট্রাকচার ফিচার্স আ স্টেয়ারকেস দ্যাট গোজ আপ। আপওয়ার্ড স্লোপিং স্টেয়ারকেস তোমার মনে পড়ছে না? তো তুমি লেখো না আ স্টেয়ারকেস দ্যাট গোজ আপ, এর মানেও তাই, একটা স্টেয়ারকেস, একটা সোপান শ্রেণী যেটা নাকি উপরে যাচ্ছে, অর্থাৎ উপরে উঠিবার সোপান শ্রেণী। স্টেয়ারকেস দ্যাট গোজ আপ মানে যা, আপওয়ার্ড স্লোপিং স্টেয়ারকেস মানে একই জিনিস, কোনো ভুল নেই। অ্যান্ড ইচ বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এর সাথে ইনক্লুডস আ বাথরুম, প্রত্যেকটা বিল্ডিং এ একটা বাথরুম আছে এবং একটা আন্ডারগ্রাউন্ড সিউজ সিস্টেম আছে। আন্ডারগ্রাউন্ড সিউজ সিস্টেম মানে কি? আন্ডারগ্রাউন্ড সিউজ না লিখে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমও লিখতে পারতে, কিন্তু প্রয়োগ প্রণালীর সব থেকে ভালো অর্থ হচ্ছে সিউজ। ড্রেনেজও হয়, ড্রেন হয় না তা না, আবারও বলছি, কিন্তু সব থেকে ভালো অর্থ হচ্ছে সিউজ। সাধারণত আমাদের মল ইত্যাদি প্রভৃতি যে জায়গাটার মধ্যে দিয়ে যায়, যে ড্রেনটার মধ্যে দিয়ে যায়, সেটাকে আমরা সাধারণভাবে সিউজ বলে থাকি। তাই বলে এমন নয় ড্রেনেজ মানে ভুল, একদমই নয়। কিন্তু যদি বলো ব্যাপক অর্থে ড্রেন আর সিউজের পার্থক্য কি? ড্রেন হচ্ছে রাস্তার ধারে থাকে, আর সিউজ সাধারণত আমাদের বাড়ির ওই বাথরুমের সাথে বা টয়লেটের সাথে যেটা অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলে থাকি। তো আন্ডারগ্রাউন্ড সিউজ সিস্টেম ভূগর্ভস্থ পয় প্রণালী। তোমার যদি সিউজ মনে না পড়ে ড্রেনেজ লেখো, নাম্বার কাটবে না, কোনো ভুল নেই, কিন্তু সিউজটা একটু বেশি প্রমিনেন্ট শুনতে লাগে। দ্বিতীয় বাক্যটা দেখি, দিস কনস্ট্রাকশন ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান আপওয়ার্ড স্লোপিং স্টেয়ারকেস অ্যান্ড এভরি বিল্ডিং কন্টেন্স আর ল্যাবরেটরি। ল্যাবরেটরি কেন ভুল বললাম? সুতরাং ইয়া বাথরুম বসাবো। অ্যান্ড অ্যান আন্ডারগ্রাউন্ড সিউজ ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার যা, সিস্টেমও তাই। সুতরাং সিস্টেম না লিখে আমি যদি ইনফ্রাস্ট্রাকচার লিখি, আমাকে কোনো ভুল হবে? কোনো ভুল নেই। এই একটা সিম্পল জিনিস বুঝে নাও, যদি বাক্যের মানে ঠিক রাখো, বসাও না তুমি কত প্রতিশব্দ বোঝাতে চাও, তোমার ভুল হবে না, নাম্বার কাটবে না। এবার অট্টালিকা মানে এডিফিস, একটু আগেই পড়েছি না? তো দ্য এডিফিস ইনক্লুডস আ স্টেয়ারকেস দ্যাট অ্যাসেন্ডস, এটাও লিখতে পারি, দ্য এডিফিস ইনক্লুডস আ স্টেয়ারকেস দ্যাট অ্যাসেন্ডস, অর্থাৎ একটা সোপান শ্রেণী যেটা উপর দিকে উঠছে, এর মানেও আপওয়ার্ড স্লোপিং স্টেয়ারকেস। অ্যান্ড অল বিল্ডিংস পোজেস আ বাথরুম অ্যালং উইথ অ্যান আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। অ্যান্ড অল বিল্ডিংস, প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেক অট্টালিকা, ইচ বিল্ডিং লিখতে পারি, আর অল যখন দেবো বিল্ডিংস করছি, বিল্ডিংস প্লুরাল করছি, অল দিয়েছি যেহেতু। পোজেস আ বাথরুম অ্যালং উইথ, মানে অ্যালং উইথ মানে সাথে, সাথে থাকা, উইথ অ্যান আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, আন্ডারগ্রাউন্ড সিউয়েজ ইনফ্রাস্ট্রাকচার, আন্ডারগ্রাউন্ড সিউয়েজ সিস্টেম দিতেই হবে। খেয়াল রাখবে আন্ডারগ্রাউন্ড শব্দটা যেন মিস না যায়, কারণ আন্ডারগ্রাউন্ড শব্দটা মিস গেলে কিন্তু তোমার নাম্বার কাটবে। ভূগর্ভস্থ পয় প্রণালী আর এমনি পয় প্রণালী কিন্তু আলাদা। সেটা কিভাবে বুঝবো? দেখো 8 নম্বর বাক্যটা দেখলেই বুঝবে। 8 নম্বর বাক্যটায় শুধুমাত্র প্রয়োগ প্রণালী আছে, ভূগর্ভস্থ প্রয়োগ প্রণালীর কথা নেই, কিন্তু আন্ডারগ্রাউন্ডের কথা নেই, কিন্তু সেই জন্য এখানে আবার আমি আন্ডারগ্রাউন্ড শব্দটা ব্যবহার করব না। বুঝতে পারছো কি আমি কি কি জিনিস বোঝাতে চাইছি? বোঝো, দরকার হলে ক্লাসটাকে 3 বার দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে আমি কি বোঝাতে চাইছি। আমি একজন শিক্ষক, আমি শেখানোর চেষ্টা করি, সব সময় শেখানোর চেষ্টা করি, এবং শেখানোর চেষ্টা করি বলেই এই 6 বছর 7 বছর ধরে আমি সবার প্রথম টিচার ছিলাম, যে WBCS সব সাবজেক্ট পড়াতাম মুখ দেখে অনলাইনে, এবং এখনও পর্যন্ত পড়িয়ে যাচ্ছি। এমনি এমনি নয় কিন্তু, কারণ আমার শেখানোর ইচ্ছাটা আছে, আমি চাই সবাই শিখুক। হ্যাঁ, তোমার ভালো লাগতে পারে না, তুমি গালমন্দ দাও, আমার ভুল থাকতেই পারে কিছু শেখানোয়, কিন্তু আমি জানি আমার যদি 10% শেখানোয় ভুল থেকে 90%টাই তোমার শিক্ষণীয় হবে। এবং সেই কারণে যে কথাগুলো বলছে এগুলো ফোকাস করো, এগুলো অভিজ্ঞতার ফলে তৈরি হয়েছে, প্রথম ছিল না। প্রথম আমিও যখন ট্রান্সলেট করতাম ভাবতাম স্যার যেটা লিখে দেবে একমাত্র সেটাই ঠিক, সেটা না লিখলে নাম্বার কাটবে, কোনো মানে নেই, তার কোনো মানে নেই। বৃষ্টির জলে শহর যাহাতে প্লাবিত হইতে না পারে সেজন্য রাস্তায় জল নিকাশের জন্য পয় প্রণালী আছে। অর্থাৎ বৃষ্টির জলে শহর যাতে ভেসে না যায় সেজন্য রাস্তায় জল নিকাশের জন্য পয় প্রণালী আছে। আন্ডারগ্রাউন্ড বলেনি, বলেছে সিম্পল পয় প্রণালী। তাহলে দ্য সিটি ইজ ইকুইপড উইথ সিওয়ার্স ইন ইটস স্ট্রিটস টু মিটিগেট, মিটিগেট মানে কমানো, প্রতিরোধ করা, দ্য রিস্ক অফ ফ্লাডিং কজড বাই রেন ওয়াটার। একটু কঠিন বাক্য লিখলাম, অসুবিধা নেই, সহজ কি লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে, দেখো এর পরেরগুলোই সহজ আছে। দ্য সিটি ইজ ইকুইপড উইথ সিওয়ার্স, সিটি একদম পয় প্রণালী দ্বারা ইকুইপ করা আছে। ইন ইট স্ট্রিটস, রাস্তায় পয় প্রণালী আছে সিটির।
কেন? টু মিটিগেট দ্য রিস্ক অফ ফ্লাডিং কজড বাই রেন ওয়াটার। কিসের বন্যা আটকানোর জন্য? না, বৃষ্টির জলে যাতে বন্যা না হয়, সেই বন্যা যাতে না হয়, অর্থাৎ সেই বন্যা আটকানোর জন্য রাস্তায় সিওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এইবার সহজ করে দেখো কি লিখতে পারি, একদম সহজ। টু অ্যাভয়েড ফ্লাডিং, টু অ্যাভয়েড ফ্লাডিং, টু অ্যাভয়েড ফ্লাডিং, বন্যা যাতে না হয়, বন্যাটাকে অ্যাভয়েড করতে। টু অ্যাভয়েড ফ্লাড করবে না কিন্তু, টু অ্যাভয়েড ফ্লাডিং। জিরান, পার্টিসিপেল এগুলো পড়েছো তো? যদি না পড়ো পড়ে নিও অবশ্যই, বেসিক গ্রামারটা ভালো করে শিখো। টু অ্যাভয়েড ফ্লাডিং দ্য সিটি হ্যাজ সিওয়ার্স ইন দ্য স্ট্রিটস ফর রেন ওয়াটার ড্রেনেজ। To prevent the city from experiencing flooding during rainfall, the streets are fitted with a system of sewers. To keep the city from flooding, to keep the city away from flooding দিলে একটু ভালো হতো বোধহয়। To keep the city from flooding খুব একটা ভুল নেই, ওকে, কিন্তু to keep the city away from flooding বা to prevent the city from flooding সেটা সব থেকে ভালো লাগবে আমার। টু কিপ দ্য সিটি ফ্রম ফ্লাডিং এর থেকে দেখো টু প্রিভেন্ট দ্য সিটি ফ্রম ফ্লাডিং যদি বসাই বেশি শুনতে ভালো লাগে, তাই না? টু প্রিভেন্ট দ্য সিটি ফ্রম ফ্লাডিং দ্য স্ট্রিটস আর ইকুইপড উইথ সিওয়ার্স ফর রেন ওয়াটার, দ্য স্ট্রিটস আর ইকুইপড উইথ সিওয়ার্স ফর রেন ওয়াটার। যে স্ট্রিটসগুলো ইকুইপ করা আছে পয় প্রণালী দ্বারা, কেন? রেন ওয়াটারে যাতে তার মাধ্যমে বেরিয়ে যায়। প্রথম বাক্যটাও ঠিক, তারপরেরগুলোও ঠিক। The city is equipped with sewers in its streets to mitigate the risk of flooding caused by rainwater. ভাবগুলো দেখো, এই যে চারটে বাক্য লিখেছি, চারটে বাক্যের ভাবের সাথে দেখো যে প্যাসেজে যে বাক্যটা দিয়েছে সেই বাক্যের ভাব একই। বৃষ্টির জলে শহর যাতে প্লাবিত না হয় সেজন্য রাস্তায় জল নিকাশের জন্য প্রণালী আছে। তো এখানে আমরা সিওয়েজের থেকে ড্রেনটা ব্যবহার করলে বেশি ভালো লাগতো। দ্য সিটি ইজ ইকুইপড উইথ ড্রেনস ইন ইটস স্ট্রিটস, এটা দিলে বেশি ভালো হতো, কারণ আমি সিওয়েজ আর ড্রেনেজের পার্থক্য বুঝিয়েছি, যদিও আক্ষরিক অর্থ ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ডেইলি ব্যবহারের ক্ষেত্রে একটা কথায় পার্থক্য চলে আসে, সেই পার্থক্যটার কথা আমি বলেছি। তো ড্রেন বসালেও কোনো অসুবিধা নেই, ড্রেনস বসালে আর সিওয়ার্স বসালেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখি প্রথম থেকে শেষ অবধি আমরা কিরকম ট্রান্সলেশনটা করলাম। 2700 years ago, before the birth of Christ, there was a prosperous city in the province of Sindh. The inhabitants, but the people of this city were very civilized. You may ask how we know this. You might wonder how we are aware of this. The employees, but the staffs of the archaeological department of India has excavated the soil and discovered the ruins of the city. It is known by the name Mohenjo-daro. The place is called Mohenjo-daro. The site is referred to as Mohenjo-daro. The site is referred to as Mohenjo-daro. ভালো লাগছে। আবার it is known by the name Mohenjo-daro ভালো লাগছে, কিন্তু দ্বিতীয়টা একটু বাজে শুনতে লাগছে। Wider streets, ample streets and large buildings have been discovered from the ruins. ধ্বংসাবশেষের মধ্য হইতে অনেক প্রশস্ত রাজপথ এবং বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত হইয়াছে। The structure features a staircase that goes up. The structure features an upward sloping staircase, and each building includes a bathroom and an underground sewage system. The city is equipped with sewers in its streets to mitigate the risk of flooding caused by rainwater. দেখো ভুল কোথায় হতো, the city is also equipped যদি আমি করতাম also। এবার এই মূল প্যাসেজের মধ্যে অলসো শব্দটা কিন্তু নেই, বাংলায় যে বাক্যটা দেওয়া আছে সেখানে অলসো শব্দটার কিছু নেই, আছে কি? নেই। সুতরাং আমি যদি এই বাক্য থেকে অলসো নামক একটা শব্দ বসিয়ে দিতাম, দ্য সিটি ইজ অলসো ইকুইপড উইথ সেওয়ার্স ইন ইটস স্ট্রিটস টু মিটিগেট দ্য রিস্ক অফ ফ্লাডিং কজড বাই রেন ওয়াটার, তখন কিন্তু আমার নাম্বার বেশি কাটতো, কারণ অলসোর তো কথা বলা ছিল না, তাই তুমি অলসো বসালে কেন? সিম্পল একটা স্টেটমেন্ট দেওয়া ছিল, পয় প্রণালীও আছে এরকম তো বলা নেই যে বৃষ্টির জলে শহর যাতে প্লাবিত হইতে না পারে সেজন্য রাস্তায় জল নিকাশের জন্য পয় প্রণালীও আছে, পয় প্রণালীও আছে এরকম তো বলা নেই, ও আছে, বলা যে পয় প্রণালী আছে। তাহলে তুমি বাইরে থেকে অলসো ঢোকালে কেন? তখন নাম্বারটা কাটতো। তাহলে বোঝা গেল ট্রান্সলেশন কিভাবে করতে হয়। যারা যারা ভয় পাও যে ট্রান্সলেশন খুব কঠিন, কিচ্ছু কঠিন না, অত্যন্ত সহজ। তুমি ভাবটা বজায় রাখো, সঠিক টেন্সটা মেনটেন করো আর সঠিক শব্দ বসাও। বাইরে থেকে উড়ন্ত
পাকাও মেরে ভুলভাল কোনো শব্দ ব্যবহার করো না। ওই যে যেমন আমি বললাম, বাথরুম না করে আমি যদি ল্যাবরেটরি ব্যবহার করতাম ওটা কিন্তু ভুল হতো, কারণ ওটা ঠিক নয়। বাথরুমটা হচ্ছে ঠিক। বলা হয়েছে স্নানের ঘর, বলেনি তো স্নানের ঘরের সাথে টয়লেট অ্যাটাচ আছে, বলেছে? বলেনি। তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখো তাহলে তুমি একদম সহজ লিখলেও, সিম্পল সেন্টেন্সে লিখলেও নাম্বার পাবে, তুমি আবার কঠিন সেন্টেন্সে লিখলেও নাম্বার পাবে। কিন্তু আবারও বলছি কি, খেয়াল রাখবে ভাব যেন বজায় থাকে। আর মাঝখানে কোনো বাক্য ট্রান্সলেশন যদি ভালো করে না করতে পারো, কোনো চিন্তা নেই। ধরে নাও এই বাক্যটা তুমি খুব ভালো করে ট্রান্সলেশন করতে পারছো না, এই মৃত্তিকা খুঁড়িয়া, এটা এক্সক্যাভেটেড হবে নাকি ডিগ করবে, ডিগ দ্য সয়েল এরকম করবে, তুমি মনে পড়ছে না ঠিক, ঠিক আছে, তুমি এটা ভুল লিখে আসো। তার মানে এই নয় যে তুমি যে 8টা বাক্যের ট্রান্সলেশন করেছো 8টারই নাম্বার তোমার কমে যাবে না। শুধু এই বাক্যের জন্য যে নাম্বারটা বরাদ্দ আছে সেটা তুমি পাবে না, 2.5 নাম্বার তুমি পাবে না। বাদ বাকি তোমার 7টা বাক্য এই ঠিক হয়, তাহলে তুমি 7 গুণ 2.5 পেয়ে যাবে। আচ্ছা খুব ভালো হলো না, একটু বাজে হলো, 7 গুণ 2 পেয়ে যাবে, 14 পেয়ে যাবে 20-র মধ্যে ট্রান্সলেশনে। আর কি দরকার? 50% হলো অত্যন্ত সহজ। আর ট্রান্সলেশন যদি ভালো পারো, তুমি দেখবে তোমার এসে রাইটিংও ভালো পারবে, আবারও বলছি রিপোর্ট রাইটিং ভালো পারবে, লেটার রাইটিং ভালো পারবে, সমস্ত কিছু ভালো পারবে। সে কারণে ট্রান্সলেশনটা শেখার চেষ্টা করবে। আজকে পিএসসি ক্লার্কশিপ আছে, কালকে মিসলেনিয়াস আছে, স্যার আপনি কোর্স শুরু করুন, আপনি কোর্স শুরু করুন, আপনার ব্যাচে ভর্তি হবো। আমি করবো না, আমার সময় নেই তোমাদের খাতা দেখার। আমি শিক্ষক, আমি শেখাবো কিভাবে করতে হয়, ব্যাস। তারপর আমি চুপ হয়ে যাব, আমি তারপর চুপ হয়ে যাবো। আমি খাতা দেখে তোমাদের দেবো না, ওই সময় আমার নেই, থাকলেও আমি দেবো না ওই সময় যে খাতা দেখে দেবো তোমাদের। আমি শুধু শেখাবো, তারপর ওটা তুমি কিভাবে শিখে তোমার জীবনে প্রয়োগ করবে, তুমি ডিসিপ্লিন হবে কি হবে না, এটা তোমার উপর নির্ভর করছে। পরীক্ষা না থাকলেও প্রতি সপ্তাহে তুমি একটা করে ট্রান্সলেশন প্র্যাকটিস করবে কি করবে না, এটা তোমার উপর নির্ভর করছে। তুমি ভয় পেয়ে জুজু হয়ে বাড়িতে বসে থাকতেই পারো, জুজু হয়ে বসে থাকো, তাহলে যতই কোর্স নাও না কেন, যে স্যারের কাছ থেকেই কোর্স নাও না কেন, কোনোদিন কিচ্ছু শিখবে না। আর কমন চাওয়ার ইচ্ছা থাকলে তো আরোই কিছু শিখবে না। আর যদি একটু সাহস করে ধীরে 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 এগো, এই 5টা বাক্য থেকে শুরু করে আজ থেকে 3 মাস পর যখন একটা প্যাসেজ প্র্যাকটিস করবে, তখন 10টা বাক্যের প্যাসেজ করছো, এরকমভাবে আস্তে আস্তে যদি বাড়াও, তাহলে দেখবে তোমার উন্নতি হবে। সবাই খুব ভালো থাকো, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটা ভালো লাগলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নইলে করো না। আর সর্বশেষ কমেন্ট করে কিন্তু তোমার মতামত জানিও, তোমার ভিডিওটা কেমন লাগলো বা এটা তোমার জন্য কতটা উপকারী। পরবর্তীকালে সময় সুযোগ পেলে আমি আরও ক্লাস আনার চেষ্টা করব, ডেসক্রিপটিভ রাইটিং, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রত্যেকটার জন্যই। এবং আমি আবারও বলছি, আমি ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কোনো পরীক্ষার পেইড ব্যাচ আমি শুরু করি না, পড়াই না। আমি কেবলমাত্র ডাব্লিউবিসিএস পড়াই, আর ডাব্লিউবিসিএস এর ব্যাচও এখন কিছু শুরু হবে না যতক্ষণ না নতুন সিলেবাস হাতে পাবো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।